দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা নিয়ে। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কিনছে এবং এক্সচেঞ্জ রেট সেটি হাই রাখার চেষ্টা করছে। তো সেটি নিয়ে অনেকের প্রশ্ন যে যদি ডলার না কেনা হতো তাহলে কি হতো এবং কেন বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে মার্কেট থেকে। আমরা যদি 1 বছর আগেও দেখি যে বাংলাদেশে আমরা দেখেছি যে ফরেক্স মার্কেটে হিউজ ডলার ক্রাইসিস থাকার কারণে তখন বাংলাদেশ ব্যাংক মার্কেটে ডলার সেল করতো রিজার্ভ থেকে এবং রিজার্ভ কন্টিনিউয়াসলি কম ছিল তখন। বাট আমরা গত 6 মাস থেকে দেখছি যে পুরো উল্টো চিত্র। আমাদের ফরেক্স মার্কেট অনেকটা স্টেবল হয়েছে এবং গত জুলাই মাস থেকে বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার উল্টো কেনা শুরু করেছে। তো আমরা যদি দেখি যে জুলাই থেকে এই পর্যন্ত প্রায় $2 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে অর্থাৎ ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। তো কখন কিনছে বাংলাদেশ ব্যাংক? যখন দেখছে যে মার্কেটে ডলার ওভারফ্লো হয়ে যাচ্ছে এবং টাকার ওপর অ্যাপ্রিসিয়েশন প্রেশার আসছে। অ্যাপ্রিসিয়েশন প্রেশার মানে টাকার দাম বাড়া, ডলারের দাম কমা। তো এই প্রেশারটা যখন আসছে অর্থাৎ ডলারের দাম কমার একটি প্রেশার তৈরি হচ্ছে, যেহেতু অনেক ডলার আসছে, ডলার উইক হচ্ছে, তখনই বাংলাদেশ ব্যাংক ডলারের রেটটা পড়তে না দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় ধরে রাখার জন্য মার্কেটে ইন্টারভেন করছে। যেটা বাংলাদেশ ব্যাংক এই ফরেক্স মার্কেট কিভাবে কন্ট্রোল হবে বা ফরেক্স মার্কেট কীভাবে অপারেট করবে, আমরা যেটা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিল যে গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিমে আমরা ঢুকলাম, সেটার পার্ট হিসেবে এখন আর বাংলাদেশ ব্যাংক বলে দেয় না ব্যাংকগুলোকে যে কত রেটে ডলারের এক্সচেঞ্জ রেট কত রেট থাকবে, কত রেটে তারা বাই সেল করবে, এরকম কোনো কিছু না। ব্যাংক তাদের মতো সেল বাই করবে তাদের মার্কেট ডিমান্ড অনুযায়ী। বাট যখন আবার বাংলাদেশ ব্যাংক যে ইন্টারভেন করছে সেটি ডলার কেনা এবং বেচার মাধ্যমে। তো সেই অনুযায়ী আমরা দেখি যে জুলাই মাস থেকে প্রায় লম্বা সময় পর বাংলাদেশ ব্যাংক ডলার মার্কেট থেকে কিনতে শুরু করে এবং জুলাই থেকে এই পর্যন্ত প্রায় $2 বিলিয়ন মার্কেট থেকে কিনলো। এর ফলে এই যে মার্কেট থেকে কিনলো তার মাধ্যমে কিন্তু প্রায় 23,000 কোটি টাকা মার্কেটে ইনজেক্ট করা হলো। তো এই যে কোন রেটে কিনছে আমরা দেখি যে 121 টাকা 75 পয়সা সর্বশেষ গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এটা 121 টাকা 75 পয়সা, অর্থাৎ এর নিচে ডলারের রেট বাংলাদেশ ব্যাংক কমতে দিচ্ছে না। যদি না কেনা হতো তাহলে কি হতো? ব্যাংকাররা বলছেন তাদের হাতে যে পরিমাণ ডলার আছে, যদি বাংলাদেশ ব্যাংক এই ডলার না কিনতো তাহলে ডলারের রেট প্রায় 120 টাকার নিচে 115 থেকে 120 টাকা পর্যন্ত হয়তো চলে আসতো, যেটা বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই 121 টাকা 75 পয়সার নিচে নামতে দিচ্ছে না। বাট জুলাই মাসে কিন্তু আমরা দেখেছি যখন থেকে বাংলাদেশ ব্যাংক ডলার কিনতে শুরু করেছে তখন কিন্তু ডলারের রেট ছিল, এক্সচেঞ্জ রেট ছিল 123 টাকা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কেনার পরেও এক্সচেঞ্জ রেট গ্র্যাজুয়ালি কিন্তু কমছে। আগে যেটা হতো প্রতিদিন আমরা দেখেছি 1 টাকা 2 টাকা বাড়ছে। এই যে একটা আনইউজুয়াল ফ্লাকচুয়েশন, কারণ ডলারের রেট কখনো যদি 1 টাকা 2 টাকা হারে বাড়ে বা কমে সেটা কিন্তু মার্কেটে ব্যবসায়ীদের জন্য ব্যবসা করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ তখন তার এই যে এলসি পেমেন্ট করা বা ডলারটা যখন তার এক্সপোর্টাররা যখন তাদের রিয়েলাইজ করে তখন এটা কখনো কারোর জন্য অনেক বেশি লাভ হয়, আবার কারোর জন্য ইম্পোর্টারদের জন্য অনেক বেশি লস হয়, যেটা আলটিমেটলি আমাদের ইনফ্লেশনের উপর প্রেশার ক্রিয়েট করে। সে কারণে মার্কেট স্টেবল, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখছি যে ডলার মার্কেট থেকে কেনার পরেও কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটটা কমছে কিন্তু গ্র্যাজুয়ালি খুব আস্তে আস্তে কমছে। তো এই যে কমছে 121 টাকা 75 পয়সা 123 টাকা থেকে 121 টাকা 75 পয়সা পর্যন্ত নেমে এসেছে, তার মানে এটাও কিন্তু ইন্ডিকেট করে যে ডলারের দাম আরও কমার একটি প্রেশার আছে, যে কারণে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে একটি জায়গায় স্টেবল করে রাখার চেষ্টা করছে। এখন কেন 121 টাকা 75 পয়সা, কেন 122 টাকা না, কেন 120 টাকা না, এই রেটটা কেন ধরে রাখার চেষ্টা করা হচ্ছে সেটিরও একটি ফর্মুলা আছে। যে বাংলাদেশ ব্যাংক যখন যেটি করছে সেটি হলো একটি ফর্মুলা মেনটেন করছে, যেটার সঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে আমরা গ্রেটার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটিতে গেলাম সেটি কিন্তু IMF এর কন্ডিশন অনুযায়ী আমরা গেলাম মার্কেটটাকে আরও বেশি ট্রান্সপারেন্ট করার জন্য। তো IMF এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক
একটি ফর্মুলা মেনটেন করছে যেখানে 5টি কারেন্সিকে, বিভিন্ন দেশে 5টি কারেন্সি একটি বাস্কেট তৈরি করা হয়েছে। সেখানে সেই কারেন্সিগুলো যাদের সঙ্গে আমাদের ব্যবসা আছে, তো এই কারেন্সিগুলোর মুভমেন্ট অনুযায়ী আমাদের রেটটা কি হবে সেই রেটটা ঠিক করা হয়। সেখানে একটি ব্যান্ড দেওয়া হয় যে আমার আপার ব্যান্ড কত হবে, লোয়ার ব্যান্ড কত হবে, হাইস্ট কত যাইতে পারে, লোয়েস্ট কত হতে পারে। সেই রেঞ্জটা কিন্তু বাংলাদেশ ব্যাংক মার্কেটে ডিক্লেয়ার করছে না, এটি তাদের ইন্টারনাল কনজামশনের কারণে। তো যখন রেট, এটা কিন্তু IMFও নিয়মিত ফলো করছে, যেহেতু আমরা যে 4.7 বিলিয়ন যে লোনের প্যাকেজের লাস্ট যে কিস্তি পেলাম, সেটার কিন্তু অন্যতম শর্ত ছিল এই যে আমরা মার্কেটের এই ফরেক্স মার্কেটে এই অপারেশনটা কিভাবে করব, গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিমে ঢুকবো এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা রেটটাকে ফ্লো করতে দিব। এই কন্ডিশনে কিন্তু আমরা লোনটা পেয়েছিলাম। তো এই যে যখনই লোয়ার ব্যান্ডটা টাচ করছে, অর্থাৎ লোয়ার ব্যান্ডের নিচে চলে আসার উপক্রম হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট, ওভারফ্লো যখন ডলার হচ্ছে, তখনই কিন্তু বাংলাদেশ ব্যাংক ডলারটা কিনে ওই রেটে স্টেবল রাখছে। আবার যদি এই ডলারের রেটটা আপার ব্যান্ড, অর্থাৎ যেই তারা এই ফর্মুলাতে যেই আপার ব্যান্ডটা পাচ্ছে সেইটা যদি ক্রস করে, অর্থাৎ ডলার ক্রাইসিস হয়, তখন যদি ডলারের দাম বাড়তে বাড়তে ওই আপার ব্যান্ডটা যদি ক্রস করে যায়, তখন কিন্তু আবার বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার সেল করে ওই আপার ব্যান্ডের মধ্যে রাখার চেষ্টা করবে। এটি হচ্ছে এখনকার অপারেশনাল ফর্মুলা। তো সেটি একটি কারণ যে এই ফর্মুলাটা তাদেরকে মেনটেন করতে হচ্ছে, মানিটারির যে আমাদের টার্গেট সেই অনুযায়ী, এবং একই সাথে এর মাধ্যমে আসলে বাংলাদেশ ব্যাংক এটার মাধ্যমে আসলে কারা বেনিফিট পাচ্ছে, এটার মাধ্যমে প্রধান যে বেনিফিশিয়ারি সেটি হলো এক্সপোর্টার এবং রেমিটার। যদি এই যে 115 টাকা 120 টাকা বা এরকম ধাপ করে পড়ে যেত, তাহলে যেটা হতো যে এই রেমিটাররা ক্ষতিগ্রস্ত হতো, এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হতো। এখন যে আমাদের মার্কেট ওভারফ্লো ডলারের, সেটার প্রধান কারণ কিন্তু এক্সপোর্ট এবং রেমিটেন্স। এখন তাহলে আমাদের লস হচ্ছে কোন দিকে? লস যেটা আমরা মনে করি যে ইম্পোর্টার, অর্থাৎ আমি যখন ডলারের রেট আমার কমে যাওয়ার কথা, তারপরে যখন আমি উপরে ধরে রাখছি, তখন কিন্তু ইম্পোর্ট যে আমরা প্রোডাক্টগুলো করছি সেটি আমি হাই রেটে ইম্পোর্ট করছি আমরা। তো এটা তখন আমরা এইটা আমাদের ইনফ্লেশনের ওপর একটি প্রেশার ক্রিয়েট করে, যেহেতু আমার কম দামে আমি ডলার পেতে পারতাম, সেটি আমি বাংলাদেশ ব্যাংকের কারণে বেশি দামে পাচ্ছি। বাট সেটিরও একটি লজিক বাংলাদেশ ব্যাংকের আছে যে আমাদের যে এই যে ডলার রেটটা কমার যে প্রেশার, সেটি কিন্তু আমাদের ইম্পোর্টের ডিমান্ড কম থাকার কারণে, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল আনসার্টেনিটির কারণে আমরা দেখছি যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এলসির এমন কোনো ডিমান্ড নাই। তো এই সময়ে আমরা যদি, এবং ব্যাংকগুলোতে কিন্তু ইম্পোর্টাররা যে পরিমাণ ডলার চাচ্ছেন বা যে পরিমাণ ডিমান্ড আছে তার চাইতে বেশি ডলার আছে। অর্থাৎ আগে যেটা ছিল আমাদের যে ইম্পোর্ট আমরা সাপ্রেসড করে রাখার চেষ্টা করতাম, অর্থাৎ আমার যদি $6 বিলিয়ন ইম্পোর্ট করার প্রয়োজন ছিল সেখানে, বা $7 বিলিয়ন, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের লিমিটেশন দিয়ে, যেমন 100% মার্জিন দিতে হবে, এরকম বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়ে ইম্পোর্টটাকে কমিয়ে রাখার চেষ্টা করেছিল। অর্থাৎ 4 বিলিয়নেও নেমে এসেছিল আমাদের ইম্পোর্ট। সেই রেস্ট্রিকশনগুলো কিন্তু এখন নেই। এখন যে পরিমাণ ডিমান্ড আসবে সেই পরিমাণ ডলার তারা পাবে, বাট এক্সচেঞ্জ রেটটা হয়তো যেটা আরও কমে যেতে পারতো সেটি একটু বেশিতে রাখার চেষ্টা করা হচ্ছে। তো সেটাতে বাংলাদেশ ব্যাংক মনে করছে এটাতে খুব বেশি ইম্পোর্টারদের লস হচ্ছে তা নয়, কারণ আমার তো আসলে মার্কেটে ডিমান্ড নেই। যদি পর্যাপ্ত ডিমান্ড থাকতো এবং যদি ইম্পোর্টাররা ডলার না পেত তাহলে সেটি একটু সংকট ছিল। তো আমরা যদি আমাদের খুব বেশি মার্কেটে ডিমান্ড নেই, সে কারণে আমাদের ডলারের দাম কমে যাচ্ছে, তখন যদি আমরা কমতে দিতাম তাহলে কিন্তু অনেক কমে যেত। এর ফলে যেটা লস হতো যে আমাদের এক্সপোর্ট এবং এক্সপোর্টাররা এক্সপোর্টের টাকাটা আনতে গড়িমসি করত, রেমিটাররা হুন্ডিতে চলে যেত, তখন আমার যে ডলারের ফ্লোটা সেটা ব্যাহত হতো। তো এটার ফলে বাংলাদেশ ব্যাংক যেই অপরচুনিটিটা নিচ্ছে সেটা হলো, যেহেতু মার্কেট ডিমান্ড কম, দেশে ব্যবসা বাণিজ্য নেই, এরকম একটি মন্দা অবস্থায় ডলারের রেট কমতে না দিয়ে বরং যদি তারা ধরে রেখে এক্সপোর্ট এবং রেমিটারকে যদি সাপোর্ট দেয়, তো সেটা ডলার কেনার মাধ্যমে সাপোর্ট দেওয়া হচ্ছে,
ডলার কেনার ফলে অন্যদিকে যে বেনিফিটটা হচ্ছে যে আমাদের রিজার্ভ বিল্ড আপ হচ্ছে। যেমন আমাদের এখন $26 বিলিয়ন অর্থাৎ BPM-6 অনুযায়ী, যেটা IMF এর লেটেস্ট ক্যালকুলেশন, সেই অনুযায়ী আমাদের রিজার্ভ এখন গ্রস রিজার্ভ $26 বিলিয়ন ওপরে। সেটি কিন্তু এই ডলার কেনাও একটি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে এই ডলার কেনার। তো $26 বিলিয়ন উপরে এটার মিনিং হলো যে আমাদের এখন যে ইম্পোর্টের কাভারেজ, আমাদের রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত রাখতে হবে সেটির কিন্তু IMF এর একটি আবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে যে কমপক্ষে 3 মাসের ইম্পোর্টের সমান আমাদের রিজার্ভ থাকতে হবে। তাও আমাদের এখন প্রায় 6 মাসের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে, এবং এটি কিন্তু একটা স্বস্তিদায়ক ব্যাপার। এখন প্রশ্ন হতে পারে যে এত রিজার্ভ দিয়ে আমরা কি করব। আমরা যদি একটু ব্যাকে ফিরে যাই, যে আমাদের যখন কোভিডকালীন সময়ে যখন আমাদের ইম্পোর্ট সারা পৃথিবীতে যখন ট্রেড একেবারে ব্যাহত হয়ে গেল, আমাদের ইম্পোর্ট বন্ধ থাকলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের $48 বিলিয়ন রিজার্ভ আমাদের হিস্ট্রিক হাইস্ট রিজার্ভ হয়েছিল। সেই কারণ তখন আমরা ইম্পোর্ট করছি না, কিন্তু রেমিটেন্স প্রচুর আসছে দেশে, যে কারণে আমাদের রিজার্ভ বেড়েছে। এবং সেইটা কিন্তু আমাদের পরে যখন আবার কোভিডকালীন সংকট কেটে গেল, যখন হিউজ ইম্পোর্ট ডিমান্ড আসলো, তখন কিন্তু এই রিজার্ভ দিয়েই সেই সাপোর্টটা দিতে পেরেছিলাম, যে কারণে আমাদের সংকটকালীন সময়ে রিজার্ভ যখন আমাদের কন্টিনিউয়াসলি ক্ষয় হচ্ছিল, তারপরে আমাদের শ্রীলঙ্কার মতো অবস্থা হয়নি, অর্থাৎ আমরা বটম লেভেলে চলে যাইনি, সেখান থেকে আমরা ব্যাক করতে শুরু করেছি, আবার আমাদের রিজার্ভ বিল্ড আপ হতে শুরু করেছে। এটি হচ্ছে মানে প্রধান কারণ, যেটি এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক আসলে মার্কেট থেকে ডলার কিনছে এই ফর্মুলাগুলো মেনটেন করে। এখন আমরা যেটা বলতে পারি যে ডলারের দাম যে কমছে না তা নয়, এই যে 123 টাকা থেকে 121 টাকা 75 পয়সা পর্যন্ত তো কমেছে, তারপরেও কেন আমাদের এখন ইনফ্লেশন এখনো হাই। তো ইনফ্লেশন হাই থাকার কিছু কারণ যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে আমাদের যে গ্লোবাল মার্কেটে আমরা দেখছি যে ফার্টিলাইজার, অন্যান্য গুডস, কমোডিটি, তারপর আপনার ফুয়েলের দাম কিন্তু অনেক কমেছে, বাট বাংলাদেশে কিন্তু আমরা সেটার তারপর আমাদের এক্সচেঞ্জ রেট, যেটা আমরা 1 বছর আগেও 123 টাকা 24 টাকায় ছিল, সেটি এখন 121 টাকা 75 পয়সায় যে এসেছে, সেটারও তো একটা বেনিফিট আছে, কিন্তু সেই বেনিফিটগুলো আসলে আমাদের কনজিউমারের কাছে পাস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সরকার যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু সেভাবে করছে না, যে কারণে আমাদের এই এক্সচেঞ্জ রেট কমে আসলেও সেই ইনফ্লেশন তো আসলে আমাদের কমে আসা উচিত ছিল। সো সেটা আমরা কমতে দেখছি, যেটি এখন ডাবল ডিজিটে ইনফ্লেশন ছিল সেটি এখন সিঙ্গেল ডিজিটে ইনফ্লেশন নেমে এসেছে। তারপরেও এটি এখনো 8%-এর উপরে ইনফ্লেশন আছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট হলো এটি 6%-এর মধ্যে নামিয়ে আনা এই ফিসকালের মধ্যে। তো সেটি কমতে শুরু করেছে, বাট খুবই স্লোলি কমছে। তার কারণ হচ্ছে এই যে এক্সচেঞ্জ রেট কমেছে, সেখানে ব্যবসায়ীদের জিনিসের দাম কিন্তু কমে যাওয়ার কথা ছিল, বাট ব্যবসায়ীরা সেই দাম কমাচ্ছে না, তার মানে তারা বেশি প্রফিট করছে। অন্যদিকে সরকারি ইম্পোর্টগুলোর কারণে যেই প্রাইস অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা ছিল, তেলের দাম, ফার্টিলাইজারের দাম, সেগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বাট সেটার কারণে কিন্তু সরকারের উপর সাবসিডি দেওয়ার প্রেশার কমেছে, বাট কনজিউমার লেভেলে এখনও সেই পরিস্থিতি আসেনি, বা আমরা সেই লেভেলে এক্সপেক্টেড লেভেলের এখনও ইনফ্লেশন কমতে দেখিনি। বাট বাংলাদেশ ব্যাংক আরেকটি কাজ যেটা করছে, যেই টুলগুলো আসলে ইনফ্লেশন কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই যে এক্সচেঞ্জ রেট একটি ব্যাপার আছে, এক্সচেঞ্জ রেট যদি কমে যায় সেটি যেমন ইনফ্লেশনের উপর প্রেশার কমিয়ে আনে, আবার অন্যদিকে আমাদের যে ইন্টারেস্ট রেট, ব্যাংকের যে লেন্ডিং রেট, সেটি যদি কম থাকে সেটিও কিন্তু ইনফ্লেশনের উপর একটা প্রভাব ফেলে। তো বাংলাদেশ ব্যাংক কিন্তু পলিসি রেট, ইনফ্লেশন কমানোর জন্য পলিসি রেট বাড়ানোর কথা, বাট বাংলাদেশ ব্যাংক পলিসি রেটটি বাড়াচ্ছে না। ওই যে এক্সচেঞ্জ রেট ধরে রাখছে একটি নির্দিষ্ট জায়গায়, তার অপোজিটে তারা আরেকটি বেনিফিট দেওয়ার চেষ্টা করছে, যে লেন্ডিং রেটটা স্টেবল রাখার চেষ্টা করছে। যেহেতু এই যে ডলার কেনার মাধ্যমে মার্কেটে অনেক টাকা তারা ইনজেক্ট করছে, সেই টাকার ফলে মার্কেটে পর্যাপ্ত লিকুইডিটি থাকছে, ফলে লেন্ডিং রেটটা স্টেবল আছে, বরং এটি এখন কমার দিকে একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। কারণ আমরা যদি রিসেন্টলি দেখি যে 10 বছরের যে ট্রেজারি বন্ড, সেই রেট 10%-এর নিচে নেমে এসেছে, যেটি কয়েক মাস আগেও ডাবল ডিজিট
ছিল 12%-এর উপরে ছিল, সেটি এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। এই যে যখন ট্রেজারি বিল বন্ডের রেট কমতে থাকে সেটি কিন্তু ইঙ্গিত দেয় যে মার্কেটের লেন্ডিং রেটও কমবে, কারণ ব্যাঙ্কগুলোর কাছে এক্সেস লিকুইডিটি আছে সেটি কিন্তু প্রমাণ করে। এক্সেস লিকুইডিটি থাকার কারণে সবাই ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করছে, সে কারণে ওখানে অনেক বেশি সাপ্লাই হচ্ছে, ফলে ট্রেজারি বিল বন্ডের রেট কমে যাচ্ছে। বাট মার্কেটে এটা খুব একটা ইম্প্যাক্ট নেই, তার কারণ মার্কেটে তো আসলে সবাই বিজনেস এক্সপানশন এখন খুবই স্লো, মানুষ তো লোন নিচ্ছে কম, যে কারণে আমরা বিজনেস এক্সপানশন নেই, ইনভেস্টমেন্ট নাই। তো সেই কারণে আসলে আমরা দেখছি যে লেন্ডিং রেটের ব্যাঙ্কগুলো খুব একটা লেন্ডিং করছে না, বরং তারা ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করছে। তো সেটি যে রেট কমছে সেটি আসলে আরেকটি কম্পেনসেশন ব্যবসায়ীদের জন্য। তাদের যদি ফাইন্যান্স কস্টটা কমে যায় লেন্ডিং রেটের মাধ্যমে, তাহলে কিন্তু ওই যে এক্সচেঞ্জ রেট যেটি একটি নির্দিষ্ট জায়গায় ধরে রাখা হচ্ছে সেটার কম্পেনসেশন আসলে এভাবে আসছে। এটি একটি ব্যাপার। আরেকটি হলো আমাদের কিন্তু ডলার মার্কেটে এই যে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে সেটি আরও কেনার স্কোপ তৈরি হবে সামনে, যেহেতু ইউএসের যে সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেটি আপনারা জানেন যে সেপ্টেম্বরে তারা লম্বা ব্রেকের পর প্রথমবারের মতো তারা তাদের যে ইন্টারেস্ট রেট সেটি 25 বেসিস পয়েন্ট কমিয়েছে। তো যখনই ফেড এই তাদের ইন্টারেস্ট রেট কমায় তখনই কিন্তু ডলার উইক হয়ে যায়। সারা পৃথিবীতে কিন্তু এখন ডলার উইক হয়ে যাবে। সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তাদের মনিটারি যে স্ট্যান্ড সেটিও কিন্তু চেঞ্জ করে ফেলবে, তখন তাদের অন্যান্য কারেন্সিগুলো আমরা দেখব যে এটা স্ট্রং হয়ে যাবে ডলারের অ্যাগেনস্টে। ডলার যখন উইক হবে এবং অন্যান্য কারেন্সি যখন স্ট্রং হবে, তখন কিন্তু বাংলাদেশেরও কারেন্সি স্ট্রং হওয়ার একটা প্রেশার তৈরি হবে। অর্থাৎ এই যে এখন অ্যাপ্রিসিয়েশন প্রেশার অলরেডি আছে আমাদের, অর্থাৎ ডলারের দাম কমবে, টাকার দাম বাড়বে, সেটি কিন্তু আরও বেশি প্রেশার তৈরি হবে। তো তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু আরও ডলার কিনে, অর্থাৎ এক্সচেঞ্জ রেট ধরে রাখার জন্য তারা আরও ডলার কেনার স্কোপ পাবে, এবং এটা কিন্তু তখন ইনফ্লেশনকে হার্ট করবে না। যেমন এক্সচেঞ্জ রেট ধরে রাখলে যে ইনফ্লেশনের উপর একটা প্রেশার থাকে, সেটি না, সেই ইম্প্যাক্টটা আসলে খুব বেশি ইনফ্লেশনের উপর থাকবে না। ইনফ্লেশনকে হার্ট না করেও বাংলাদেশ ব্যাংক প্রচুর ডলার মার্কেট থেকে কিনতে পারবে, কারণ অন্যান্য দেশে যেহেতু এক্সচেঞ্জ রেট কারেন্সিগুলো অনেক বেশি স্ট্রং হবে, তখন আমাদের যে কারেন্সি বাস্কেট আছে যেটাকে আমরা বলি রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে কিন্তু আমাদেরও ওই অ্যাপ্রিসিয়েশন প্রেশারটা ক্রিয়েট হবে। তখন বাংলাদেশ ব্যাংক আরও ডলার কেনার সুযোগ পাবে, ফলে আমাদের রিজার্ভ আরও বিল্ড আপ করার সুযোগ হবে, এবং ইনফ্লেশন গ্লোবাল মার্কেটে ডলার যখন উইক হবে তখন কিন্তু গ্লোবাল মার্কেটে আমাদের কমোডিটি প্রাইসও অনেক কমে যাবে। তারপর আমাদের ফরেন যে আমাদের লোনগুলো সেগুলো কিন্তু এই এশিয়ান মার্কেটের দিকে তখন ফ্লো করতে শুরু করবে, ফলে আমাদের আরও ডলার ইনফ্লো হবে রেমিটেন্স এবং এক্সপোর্ট ছাড়াও। তো এভাবেই আসলে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে সেগুলোরই জবাব আসলে আমরা দিলাম, যে কি কি কারণে কি কি ইন্ডিকেটর আসলে এখানে এখন কাজ করছে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিও আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।